করেছেন? আপনি প্র্যাকটিস কেমন কি আছেন? করেছেন সবাই? হ্যাঁ, ভালো আছে। জি ভাই, করা হয়েছে ভাই, চেষ্টা করছি হ্যাঁ, করতে। প্র্যাকটিস করছি। আচ্ছা, যেহেতু আমাদের সপ্তাহে 3টা ক্লাস হবে প্রথম অবস্থায়, আর আমরা ট্রাই করতেছি দ্রুত যেন ওয়ার্ডপ্রেসে মুভ করতে পারি। আমাদের আলটিমেট গোল হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সিং করা। সে যেহেতু আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সিং করব, তখন মাঝে মধ্যে আমাদের প্রয়োজন হয় কিছু কাস্টম সিএসএস লেখার জন্য, আবার এইচটিএমএল লেখার প্রয়োজন হয়ে থাকে। সে কারণেই কিন্তু আমরা জাস্ট 4টা ক্লাস দিয়েছি এইচটিএমএল সিএসএস এর উপর, যেন এগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকে। ধারণা রাখাটা এই কারণে আমাদের জন্য জরুরি যে আমরা যখন ধারণা না থাকবে, তখন কিন্তু বিভিন্ন টুলস এর মাধ্যমে ওই জিনিসগুলো করতে পারবো না। কিন্তু ধারণা যদি থাকে, সেক্ষেত্রে এখন তো এআই যুগ চলতেছে, সবকিছু এআই দিয়ে করা যাচ্ছে। লাভলু ভাই দেখলাম যে হচ্ছে নিজের ভাইকে নিয়ে চলে আসছে এআই এর মাধ্যমে, বা বিভিন্ন ভাবে করা যাচ্ছে, তাই না? তো এগুলো তো আপনার জানতে হবে যে আপনি কি চান। আপনি যদি জানেন যে আমার এই জিনিসটা দরকার, সেক্ষেত্রে সেটা সম্পর্কে আপনার যদি এক্সপার্টিস নাও থাকে, তাতে কোনো প্রবলেম নাই। এআই এর কাছে যায় সুন্দর করে বুঝায় বলবেন যে আমার এই জিনিসটা দরকার, এই কাজ ইউজ করতে চাচ্ছি, তাহলে এআই আপনাকে দিয়ে দিবে। এখন দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এআই এমন ভাবে দিল, সেটা এক্স্যাক্টলি আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না। বাট কিন্তু আপনার যদি সেটা সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি আপনার মতো করে একটু মডিফাই করে নিয়ে সেটাকে ইউনিক বানায় ইউজ করতে পারবেন। এই জন্য আমাদের এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আর ঠিক এই কারণে আমরা ফাস্টার মুভ করতেছি। আর সপ্তাহে 3টা ক্লাস হচ্ছে। আজকে তো হচ্ছে বুধবার, নেক্সট ক্লাস শনিবার ইনশাল্লাহ হবে। তো এর মধ্যে একটু সময় পাচ্ছেন আপনারা ম্যাক্সিমাম, যেহেতু জব হোল্ডার। শুক্রবারে ছুটির দিন আছে, শনিবারেও হয়তো অনেকে ছুটি আছে। তো এই ছুটির দিনগুলোতে একটু বেশি সময় দিয়ে প্র্যাকটিস করবেন। একই জিনিস কয়েকবার প্র্যাকটিস করবেন, দেখবেন এই জিনিসগুলো হয়ে যাবে। আর যখন ওয়ার্ডপ্রেসে মুভ করবো নেক্সট উইকে ইনশাল্লাহ, আমরা ওয়ার্ডপ্রেসে মুভ করব, তখন আর এই কোড লেখার ঝামেলাটা নেওয়া লাগবে না। ঠিক আছে? আচ্ছা, আর আমরা তাহলে দেরি না করে শুরু করি। আমি একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ ছিলাম, যে কারণে লেট হয়ে গেল আপনাদের সাথে জয়েন করতে। তবে চেষ্টা করব যেগুলো শেখানোর উদ্দেশ্যে এসেছি সেগুলো আপনাদেরকে পারফেক্টলি ডেলিভার করার জন্য। সবাই রেডি তো? আচ্ছা, আমরা গতদিন এইচটিএমএল করেছিলাম। এইচটিএমএল জাস্ট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন আপনি যদি একটা বিল্ডিং করতে চান, বিল্ডিং এর ক্ষেত্রে যতক্ষণ না আপনি রং করতেছেন, ততক্ষণ কিন্তু সৌন্দর্য আসে না। বা আপনার রঙের পাশাপাশি টাইলস লাগাবেন, বিভিন্ন ডেকোরেশন করবেন, তখনই কিন্তু একটা বিল্ডিং এর সৌন্দর্য ফুটে ওঠে। তো এই সৌন্দর্য বর্ধনের যে কাজটা, এটাই আমরা করব সিএসএস এর মাধ্যমে। হ্যাঁ, সিএসএস এর পুনর্ভ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটার মাধ্যমেই প্রত্যেকটা ওয়েবসাইটে মানে ভিতরে ভিতরে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার হোক না কেন, আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে এইচটিএমএল সিএসএস এর ব্যবহার আছে। এইচটিএমএল সিএসএস ছাড়া ওয়েবসাইট হয় না, এটা লাগবেই। তো আমরা যেটা করব আজকে, গতদিন যে এইচটিএমএল গুলো করেছিলাম ওইগুলোর উপরই বিভিন্ন ধরনের স্টাইল করব। যেমন লেখার কালার চেঞ্জ করব, ছোট বড় করব, হ্যাঁ, মোটা চিকন করব। তারপরে যে আমরা ইটালিক ফরম্যাট করেছিলাম, সব কিছু আজকে সিএসএস এর মাধ্যমে করবো। আজকে আর কোনো মানে এইচটিএমএল এর মাধ্যমে আর ওইগুলো করব না। তারপরে যে লাইন ব্রেক দিচ্ছিলাম, এই সকল ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে দেখব। তো প্রথমে আমি যদি আমার কোড এডিটরটা ওপেন করে নিই, স্ক্রিন শেয়ার মনে হয় করিনি, তাই না? স্ক্রিন শেয়ার করিনি। এখন স্ক্রিন শেয়ার করে দিলাম। সবাইকে আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা একটু যাচ্ছে। রেসপন্স করুন। ওকে। গতদিন আমরা ক্লাস করেছিলাম কোন ফোল্ডারে? ডকুমেন্টস এর মধ্যে মোমেন্ট আপনাদের ওয়েটিং রুমটা ডিজেবল করে দিই, যেন কেউ লিভ নিলে বা জয়েন করলে যেন আবার
হোল্ড হয়ে না থাকেন। কতদিন আমরা এই পর্যন্ত করেছিলাম, এই মার্কআপটা করেছিলাম, তাই না? আমি যদি এখন এটা গো লাইভ দিয়ে দিই, লাইভ এটা ওপেন হয়ে যাবে, তাই না? এটা যদি আমি আসি, এখানে আমার ওপেন হয়ে গেছে, এই যে এগুলো আমরা করেছিলাম। এখন এই যে লেখাটা, এটার আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি, আমার এই কালো কালার আর পছন্দ হচ্ছে না। আমি চাচ্ছি এটার কালারটা সবুজ করে দিব। সেটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সিএসএস লিখতে হবে। আগে খুঁজে বের করতে হবে যে কোনটা আমাদের, কোনটা ছিল, এইচটিএমএলটা ছিল এইটা। এইটাতে যদি আমরা সবুজ কালার দিতে চাই, কালার দিব সবুজ এটার উপর। তো এইখানে যে ট্যাগটা আছে, ট্যাগের এটা হচ্ছে স্টার্টিং আর এটা হচ্ছে ক্লোজিং। এই যে স্টার্টিং এর যেখানে মানে এই যে গ্রেটার দেন সাইনটা হবে, যেখানে শেষ হবে, ঠিক তার আগ মুহূর্তে আমরা এখানে, আর এখানে আপনি যতগুলোই স্পেস দেন না কেন, ওই জাস্ট একটা স্পেসই নিবে, মানে কাউন্ট করবে। ঠিক আছে? ওই যে আপনাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে বলেছিলাম, নাকি বলি নাই, ভুলে গিয়েছি। প্রিটি প্রিটিয়ার নাকি প্রিটিফায়ার, এরকম একটা এক্সটেনশন আছে। আমরা যদি প্রিটিয়ার প্রিটিয়ার কোড ফরম্যাটার এটা জাস্ট ইনস্টল করে নেবেন, তাহলে যেটা হবে যে আপনি এই যে অনেক স্পেস দিচ্ছেন, ঠিক আছে, অনেক স্পেস দিচ্ছেন, এটা সেটা করতেছেন, সবগুলো যখন কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি ফরম্যাট হয়ে যাবে। অটোমেটিক্যালি ফরম্যাট হলে যে আমাদের যে সুবিধাটা হয়, আমরা বুঝতে পারি কোন ট্যাগের মধ্যে কোনটা আছে। এটা দেখেন বডি ট্যাগ, বডি ট্যাগের কিন্তু সেম লাইনে সবগুলো নাই, একটু ভিতরে আছে। তার মানে কি, এই সব ট্যাগ গুলা বডি ট্যাগের ভিতরে আছে। ঠিক আছে? এরকম করে বোঝা যায়, এই যে দেখেন, এই যে এই লেখাগুলো কোন ট্যাগের ভিতরে আছে, এই পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আছে, এইভাবে আর কি বোঝা যায়। এখানে এ ট্যাগের মধ্যে ইমেজ ট্যাগটা ভিতরের দিকে আছে, তার মানে এটা এই ভিতরে আছে। ঠিক আছে? এভাবে বুঝতে পারি আমরা সহজেই, এখানে চোখ গেলেই আমরা বুঝতে পারবো যে এই ট্যাগটা কোন ট্যাগের ভিতরে আছে বা কোন ট্যাগের বাইরে আছে, এটা বোঝা যায়। এই জন্য এটাকে ইনডেন্টিং বলা হয়। শব্দটা মনে রাখা দরকার নাই, জটিল লাগলে ইনডেন্টিং বলা হয়। ঠিক আছে? তো আমরা এখানে কি করব, এখানে দিয়ে দেবো স্টাইল। আমরা তো বলেছি যে স্টাইল করব আজকে, এই জন্য দিতে হবে স্টাইল। স্টাইল, এই যে আমরা এখানে স্টাইল লিখলাম, তারপরে আমরা আরো আরো কিছু ইউজ করতাম, এই যে এইচরেপ লিখছিলাম, টার্গেট লিখছিলাম, সোর্স লিখছিলাম, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এটা একটু মনে রাখবেন, অ্যাট্রিবিউট বলা হয়। ঠিক আছে? তো এই যে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা দিয়ে দিব জাস্ট কালার, COLOR। এখানে কিন্তু আবার ওই যে COLOUR দিয়েও কিন্তু কালার হয়, বাট এইচটিএমএল এর ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদেরকে লিখতে হবে COLOR। ইউআর দিলে কিন্তু কাজ করবে না, মনে রাখবেন। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আমাদেরকে মাঝে মধ্যে মনে রাখতে হয়, নয়তো দেখা যাচ্ছে যে আপনি ঠিকই লিখছেন, বা আপনার মতো করে লিখছেন, দেখা যাচ্ছে কাজ করতেছে না, তখন হতাশ হতে পারেন যে কেন কাজ করতেছে না। এই জন্য এই ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল করবেন। COLOR, কালার। এখানে কালার দেওয়ার পরে ক্লোন, এটা আগে একটু আপনাদেরকে মানে সিনট্যাক্সটা বুঝাই দিই কিভাবে লিখতে হবে। কোন একটা অ্যাট্রিবিউট যদি লিখতে চান, সেই অ্যাট্রিবিউট দিবেন, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট দেওয়ার পর ইকুয়াল সাইন, তারপরে কোটেশন। এটা এখানে দিয়েছি ডাবল কোটেশন, ডাবল কোটেশন না দিয়ে আপনি চাইলে সিঙ্গেল কোটেশনও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট লেখার সিস্টেম। আর সিএসএস লেখার সিস্টেমটা কি? সিএসএস লেখার জন্য আপনি যে সিএসএসটা লিখতে চাচ্ছেন, সেটা প্রথমে লিখতে হবে। এটাকে বলা হয় প্রপার্টি, এটাকে বলা হয় প্রপার্টি। আর এই পাশে যেটা লিখবো সেটা হচ্ছে ভ্যালু, সিএসএস প্রপার্টি, আর এটা হচ্ছে ভ্যালু। তো এই যে সিএসএস প্রপার্টি, প্রপার্টি বিভিন্ন রকম থাকে, যেমন কালার, ফন্ট সাইজ, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এরকম। এগুলো হচ্ছে প্রত্যেকটা সিএসএস এর প্রপার্টি। আমরা একে একে অনেক প্রপার্টি শিখবো। সো এখনই মানে বেশি টেনশন করার কিছু নাই, জাস্ট সিনট্যাক্সটা একটু বোঝেন। প্রপার্টি লিখতে হবে, একটা কোলন দিতে হবে, তারপর প্রপার্টির ভ্যালু দিতে হবে। কালার আমরা দিতে চেয়েছি কি, একটা স্পেস দিলে যেটা হয় একটু দেখতে সুন্দর সুন্দর লাগে, এখানে দিয়ে দিলাম আমরা গ্রিন। যখনই একটা প্রপার্টি এবং প্রপার্টির ভ্যালু লেখা শেষ হয়ে যাবে, তখন আমরা একটা সেমিকোলন দিয়ে দেব। সেমিকোলন দিয়ে দিলে যেটা হবে, আমরা আরেকটা
আরেকটা সিএসএস প্রপার্টি এখানে লিখতে পারবো। তো আপাতত আমরা একটাই লিখি, একটাই লিখলাম। একটা লেখার পরে আমরা আহ যেটা করি, আচ্ছা আপনারা কি এই লেখাগুলো দেখতে পারতেছেন নাকি একটু বড় করে দিব? দেখতে কি জি সমস্যা ভাই। হচ্ছে? না, সমস্যা হচ্ছে না, দেখতে পাচ্ছি, কিন্তু গ্রিনের আগে একটা বক্স আসলো, বক্সটা কি? আচ্ছা, ওটা একটু এক্সপ্লেইন করতেছি একটু পরে। আগে দেখেন আমরা যে কালার দিলাম গ্রিন, দেখি আমাদের এটা এখন গ্রিন হয়েছে কিনা। আমাদের কি এটা গ্রিন হয়েছে? আগে ব্ল্যাক ছিল, এখন কি গ্রিন হয়েছে? জি। আমাদের কিন্তু এটা গ্রিন হয়ে গিয়েছে। এই যে গ্রিনটা দিয়ে দিলাম কালার, আমি এখানে সরাসরি কালার নাম লিখে দিলাম। তারপরে দিয়ে দিলাম মনে করেন যে হচ্ছে পিঙ্ক কালার। ঠিক আছে, পিঙ্ক কালার দিয়ে দিলাম, এই যে আমাদের পিঙ্ক কালার চলে আসলো। ঠিক আছে, এখন এই যে বক্স আসতেছে, এই বক্সটা আসতেছে, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের একটা ফ্যাসিলিটিস। এই ফ্যাসিলিটিসের মাধ্যমে এখানে আর কি এই কালারটা সরাসরি প্রিভিউ করা যাচ্ছে, আসলে পিঙ্ক বলতে কোন কালারটা হয় সেটা চলে আসতেছে। এছাড়াও এখানে যদি আমি মাউস নিই, মাউস নিয়ে এখান থেকে কালার, অন্য কালার সিলেক্ট করতে পারতেছি। এই দেখেন, অন্য কালার আমি সিলেক্ট করতে পারতেছি। এখন অন্য কালার যখন সিলেক্ট করলাম, আমার কালারের নামের পরিবর্তে অন্য কিছু চলে আসলো। এইটা কিভাবে কাজ করতেছে? কালার আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। ঠিক আছে, এই যে এখানে যে কালারটা আসলো, মনে করেন যে এখানে যে কালারটা, এই যে এই কালারটা, এই কালারটার কি নাম, কে এক্সাক্ট নাম কেউ বলতে পারবেন যে এই কালারটার নাম কি? না। এটা কিন্তু বলা সম্ভব না। আমরা রেড, গ্রিন, ব্লু, হোয়াইট, ব্ল্যাক, পার্পল, ম্যাজেন্টা, এরকম কালারের নাম দিতে পারি। এইভাবে কালারের নাম দিলে যেটা হয়, কিছু লিমিটেড কালার ইউজ করতে পারি। কিন্তু আমরা যখন ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটে তো বিভিন্ন রকমের কালার থাকে। দেখা যাচ্ছে যে লালের থেকে একটু হালকা দরকার বা লালের থেকে একটু গাঢ় দরকার। তো এই জিনিসগুলো তো আর আমরা সরাসরি লিখতে পারি না। তখনই চলে আসে এরকম বিভিন্ন নাম্বারিং এর মাধ্যমে কালার দেওয়া। ঠিক আছে, নাম্বারিং এর মাধ্যমে আমরা কি সব থেকে বেশি ব্যবহৃত হয়? হেক্স, হেক্স কোড। যেমন হেক্স কোডে 6টা ভ্যালু ভ্যালু দেওয়া হয় আর কি। প্রথমে হ্যাশ দিতে হবে, হ্যাশ দেওয়ার পরে মনে করেন যে ডি ডি, আমি যদি দিয়ে দিই ডি ডি ডি, তাহলে দেখেন 6টা হবে। হ্যাঁ, 6টা বা 3টা দিলেও হয়। যদি সবগুলো লেটার একই রকম হয় সেক্ষেত্রে আমরা 3টা দিলেও কাজ করবে, সমস্যা নাই। এটা দেখেন একটা কি গ্রে কালার মতো হয়ে গেল। এখন এইখানে আমি লাস্টে একটা ভ্যালু চেঞ্জ করে দিলাম, মনে করেন যে ডি সিক্স, দেখেন আর একটা কালার হয়ে গেল। দেখেন ডি6, ডি7, 7, 5, এখানে আরেকটা কালার হয়ে গেল। মানে এটা আবার মুখস্থ করতে দেন না যে ইউএলও দিতে হইলে ডি6 আর ডি7, 7, 5 দিতে হবে, এমন মুখস্থ করা দরকার নাই। এটা জাস্ট যখন যে কালারটা দরকার আপনি সেই কালারটা নিয়ে নিতে পারবেন ব্রাউজারে। আচ্ছা, আগে কালারগুলো শেষ করি। এইভাবে আমরা লিখতে পারি। এভাবে লেখা ছাড়াও আমরা আরেকটা লিখতে পারি আরজিবি। আরজিবি ফরম্যাটেও আমরা কালার লিখতে পারি। আরজিবি ফরম্যাটে 3টা ভ্যালু থাকে, যেমন আমি যদি 255, 255 আর 255 দিই, তাহলে একটা কালার চলে আসলো। ঠিক আছে, এই যে তাহলে আমরা কয়টা ফরম্যাট শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কি, কালার নেম, কালার নেম, তারপরে হচ্ছে হেক্সা হেক্স কোড। কোড, তারপরে আরজিবি। আরেকটা আছে হচ্ছে আরজিবিএ। আরজিবিএ দিলে যেটা হবে, এখানে বি দিলে আলফা বা অপাসিটি। এখানে লাস্টে আমরা আরেকটা কমা দিয়ে, এখানে যেহেতু আমি 4টা লেটার দিয়েছি, এখানে আমি আরেকটা কমা দিয়ে এখানে 1 দেয়া মানে কি, সর্বোচ্চটা অপাসিটি, একটা জিনিসের কতটুকু দেখা যাবে সেটা হচ্ছে 1 দিলে ফুলফিল দেখা যাচ্ছে আর কি। এখন এইটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে সব, সব থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এখন আপনি আছেন যে না আমি হচ্ছে এই যে হোয়াইট কালারটা আসছে সেটা না দিয়ে এটার অপোজিট আমি 50% কমাই দেবো, তাহলে আপনি হচ্ছে 0.5 দিয়ে দেন। তাহলে দেখেন আর একটা কালার তৈরি হয়ে গেল। এইভাবে 3টা কালার, 3টা কাজ করে। যদি আপনি এখন মাউস নেন, এই দেখেন এখানে দেখেন অপাসিটি কিন্তু কমে গেছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই দেখেন। এইভাবে একটা মনে করেন যে কালার এভাবে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি। এভাবে অপাসিটি আমাদের কন্ট্রোল করার প্রয়োজন হয়। এইগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়। কালারের নেম একদমই ব্যবহার করা হয় না বললেই চলে, একদমই হয় না কালারের নাম ব্যবহার করা।
সব থেকে বেশি ব্যবহার করা হয় হেক্স কোড, তারপরে আরজিবি বা আরজিবিএ, এইগুলো বেশি ব্যবহার করা হয়। যখন আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করবেন তখন এই এই জিনিসগুলো দেখতে পারবেন। এগুলো একটু মনে রাখবেন, হেক্স ফরম্যাটে লিখলে হ্যাশ দিয়ে লেখা হয়। যেমন আমরা যদি দিই হ্যাশ এরকম ছয়টা লেটার, ঠিক আছে, এই 6টা লেটার দিতে হবে। আরজিবি তে হচ্ছে এই যে 3টা থাকবে ব্র্যাকেটের মধ্যে, আরজিবি এতে 4টা, এভাবে দেওয়া হয়। তো এইভাবে আমরা কোনো লেখার কালার যদি পরিবর্তন করতে চাই, খেয়াল করতে হবে কালার কিন্তু বিভিন্ন কিছু হয়, ইমেজের কালার কিন্তু পরিবর্তন করা যায় না, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু ভিন্ন জিনিস। লেখার কালার পরিবর্তন করতে চাইলে আমাদেরকে ইউজ করতে হবে কালারস প্রপার্টিটা, ঠিক আছে। এই কালার প্রপার্টিটা দিয়ে আমরা পরিবর্তন করতে পারি। আচ্ছা, এইভাবে মনে করেন যে আমি যদি এটার কালার পরিবর্তন করতে চাচ্ছি, আমি একটু সহজে আসি এখন। কালারের বিষয়গুলো যেহেতু আমরা এক্সপ্লেন করে ফেললাম, আমরা রেড দিয়ে দিলাম, ঠিক আছে, রেড এইটাতে দিলাম। আবার মনে করেন যে এটাতেও রেড করতে চাচ্ছি, স্টাইল, তাহলে লিখবো আমরা স্টাইল কালার রেড, এটাতেও রেড দিতে চাচ্ছি, ঠিক আছে। আবার মনে করেন যে এইখানেও রেড দিতে চাচ্ছি, স্টাইল কালার রেড, তিনটাতে একই জিনিস লিখলাম, একই জিনিস না বলেন তো? কি একই জিনিস নাকি আলাদা জিনিস লিখেছি বলেন? একই। একই জিনিস লিখলাম। এই যে একই জিনিস বারবার লিখতেছি, এতে যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের কোড বেসটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে এটা অন্য কোনো ওয়ের মাধ্যমে যাইতে হবে, আসলে অন্য কোনো ওয়েতে যাইতে হবে যেখানে সরাসরি আমরা এইভাবে বারবার লিখবো না, একই জিনিস বারবার লিখবো না, একটা জিনিস একবারই লিখবো, ওইটা যেন সব জায়গায় কাজ করে। তো সেটা করার জন্য যেটা করতে হবে, আমাকে তো যাকে জানতে হবে যে আমি কাকে কাকে কোন স্টাইলটা দিব, সেটা জানতে হবে। সেটা জানার জন্য যেটা করতে হবে, এদেরকে আলাদা আলাদা নাম দিতে হবে। ওই যে আপনার ক্লাসে যদি মনে করেন যে একই নামে সবদুল নামে হয়তো কেউ নাই আপনাদের এখানে, একটা কাল্পনিক নাম দিয়ে দিলাম সবদুল নামে, মনে করেন যে 5জন স্টুডেন্ট, 2জন স্টুডেন্ট আছে। তো 2জন স্টুডেন্ট সবদুল নামে যখন স্যার ডাকতেছে তখন তো 2জনই উঠে দাঁড়াবে, সেটা হলে তো একটা প্রবলেম, কারণ স্যারের দরকার একজনের। দেখা যায় যে স্যার নাম দিয়ে দিল সবদুল 1 সবদুল 2, ঠিক আছে। তো এই যে ভিন্ন একটা নাম দিয়ে দিচ্ছেন, ভিন্ন একটা নাম দেওয়ার ফলে কি হচ্ছে, আপনি স্পেসিফিক করে ফেলতে পারতেছেন যে আপনার কাকে প্রয়োজন। ঠিক তেমনি আমরা এই যে আমাদের ওয়েবসাইটে যে ট্যাগ গুলো ব্যবহার করতেছি, কারণ এখানে H1 একটা আছে, তো আপনি যখন একটা বড় পেজ নিয়ে কাজ করবেন, H1 একাধিক থাকতে পারে, পি ট্যাগ একাধিক থাকতে পারে। একটার উপর স্টাইল দিচ্ছেন, এই যে আমাদের দেখেন পি ট্যাগ কিন্তু অনেকগুলো আছে। তো পি ট্যাগ যেহেতু অনেকগুলো আছে, জাস্ট পির উপর যদি স্টাইল করে দেন তাহলে কিন্তু সবাই পেয়ে যাবে, কিন্তু আপনি সবাইকে দিতে চাচ্ছেন না, স্পেসিফিক কাউকে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আলাদা নাম দিতে হয়। তো এই নাম দেওয়ার আগে সবাইকে যেন স্টাইলটা পাই, সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা যদি আমরা করতে চাই, মনে করেন যে আমাদের এখানে যত পি আছে, পি মানে 2টা আছে, 2টা পিকে একটা আলাদা স্টাইল দেবো, কিন্তু 2বার লিখবো না। এখানে যদি আমি এই যে এই পিকে স্টাইল করতে চাই, সেক্ষেত্রে এটা আবার কপি করে এখানে দিতে হবে, বাট আমি দিব না। এখানে না দিয়ে যেটা করব, এদেরকে এভাবে রেখে দিব, এদের এইচটিএমএল এর মধ্যে লিখবো না, সিএসএস টা আলাদা রাখবো আমরা। সিএসএস টা আলাদা রাখার জন্য আমরা যেটা করতে পারি, এই যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের মধ্যে আমরা কি করব, স্টাইল নামে একটা ট্যাগ নিব। স্টাইল নামে একটা ট্যাগ আছে, আমরা সরাসরি এখানে স্টাইল লিখেও লিখতে পারতেছিলাম, কিন্তু এভাবে আমরা করব না, আমরা আলাদাভাবে করব, যেন আমাদের সিএসএস এর কোড দেখে বুঝতে পারি যে এইটুকু সিএসএস এর কোড আর এইটুকু এইচটিএমএল এর কোড। তো এই জন্য আমরা স্টাইল নামে ট্যাগ নিলাম। এটা খেয়াল রাখতে হবে, হেডের মধ্যে রাখতে হবে, হেডের মধ্যে রাখলে ভালো। এখানে রাখলেও কাজ করবে, বডির মধ্যে রাখলেও কাজ করবে, কাজ করবে না এমন না, বাট এটা হচ্ছে সিস্টেম আর কি, এখানে রাখতে হবে। তো এখানে রাখলাম, রাখার পরে আমি কাকে লাল কালার দিতে চাচ্ছি, তাকে তো ডাকতে হবে, না ডাকলে তো আমি বলতে পারতেছি না। তো এদেরকে ডাকার জন্য এদের যে ট্যাগের নাম আছে, যেমন H1 কে যদি ডাকতে চান H1, পি কে ডাকতে চাইলে পি, H4 কে ডাকতে চাইলে H4, এই যে ট্যাগের যে নাম আছে, এই নাম সরাসরি এখানে আপনি লিখে দিবেন। এই যে পি কে ডাকতে চাচ্ছি। এখন ডাকার তো আবার প্রসেস ভিন্ন থাকে, যেমন মনে করেন যে আপনি বড় একটা অফিসে চাকরি করেন,
অফিসে চাকরি করতে হইলে আছে যে আপনি বসের রুমে যাইতে চাচ্ছেন, বসের রুমে যাইতে হলে তো আগে বসের রুমে যাই পারমিশন নিতে হবে যে বস আসবো কিনা, তাই না? এরকম একটা সিস্টেম আছে না? তো এই যে একটা সিস্টেম আছে এখানেও কিন্তু এই জাস্ট পি লিখে দিলে কিন্তু আমরা স্টাইল করতে পারতেছি না, এখানেও একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে একে এই যে কার্লি ব্রেস বা আমরা অঙ্ক করার সময় শিখেছিলাম সেকেন্ড ব্র্যাকেট, বাট আপনার যেহেতু এই ওয়েব সেক্টরে আসতেছে, তো ওয়েব সেক্টরে এটা ওই কার্লি ব্রেসেস নামে জানা হয়, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট নামে কিন্তু পরিচিত না। সো কার্লি ব্রেসেস, তো এই কার্লি ব্রেসেস দেওয়ার পরে এর মধ্যে আমি যে এখানে যে স্টাইলটা লিখেছিলাম এই যে সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু, সেইটা এখানে লিখে দিতে হবে। সিএসএস এর প্রপার্টি কি ছিল? COLOR ক্লোন, একটা স্পেস দিলাম, তারপর লিখে দিলাম ব্রেড, একটা সেমিকোলন। এই যে স্টাইলটুকু এই যে যেভাবে লিখতে হবে, এটা কি বুঝতে পারলেন? প্রত্যেকটা সিএসএস লেখার ক্ষেত্রে এইভাবে আমাদেরকে লিখতে হবে। এই সিনট্যাক্স গুলো যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে হয়তো একটু অন্যরকম লাগতেছে যে কি দেখছি না দেখছি, বাট এটা হচ্ছে সিস্টেম। 2-4 দিন যদি আপনি নিজে হাতে কোড করেন বিষয়গুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। আর এইভাবে কখনোই আপনার সিএসএস লিখবেন না, বা লেখা লাগবেও না, জাস্ট শেখার পারপাসে শেখানো হচ্ছে। আমরা সিএসএস লিখবো এইভাবে, এভাবে আলাদা ভাবে লিখবো, ঠিক আছে? সো এখন এই যে পি ট্যাগে আমরা কালার রেড দিয়ে দিলাম। তো চলেন দেখি আর পি ট্যাগে কি কালার আছে। পি ট্যাগে কিন্তু কোনো স্টাইল এখানে লিখি নাই, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই, সরাসরি আমরা স্টাইল ট্যাগের মধ্যে পি ট্যাগকে ধরছি যে শোনো পি ট্যাগ তোমার কালার হয়ে যাক রেড। এবার যদি আমরা যাই এই দেখেন দুইটা পি ট্যাগে কি রেড হয়েছে। আচ্ছা আমরা অন্য কালার দিয়ে দিই, এখানে মনে করেন যে কি কালার দিয়ে দিই, ফুসিয়া। ওকে, এই দেখেন আমাদের দুইটা ভিন্ন কালার কিন্তু হয়ে গেল। এইভাবে আমরা দুইটা ট্যাগকে সরাসরি দিয়ে দিলাম। এখন সাউন্ড আসছে আপনাদের কাছ থেকে, একটু মিউট রাখেন, মিউট রাখেন সবাই। ওকে, সো এই যে আমাদের একটা প্রবলেম হয়ে গেল, আমার ওয়েবসাইটে মনে করেন যে 20টা 30টা 40টা 50টা অনেক একই ট্যাগের নামে একাধিক থাকতে পারে, কিন্তু প্রত্যেককে তো আমি এই স্টাইল দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে হচ্ছে এটাকে আবার করে দিব গ্রিন, মানে পরের পি ট্যাগকে। তাহলে ওই যে একই নামে থাকলে সবদুলের যেমন সবদুল 1 সবদুল 2 দেওয়া হয়েছিল, তেমন এতে নাম দিয়ে দিতে হবে। নাম কিভাবে দিতে পারি আমরা? নাম দেওয়ার পদ্ধতি দুইটা আছে, নাম দেওয়ার পদ্ধতি আছে দুইটা। সো একটা সব থেকে বেশি ব্যবহার করা হয়, যেটা ব্যবহার করা হয় বেশি সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম, যে একে আলাদা নাম দিতে চাচ্ছি। তাহলে একে ধরি, একে দিয়ে দিলাম মনে করেন যে নাম দেওয়ার পদ্ধতি হচ্ছে ক্লাস দিতে হবে, ক্লাস, ক্লাস অ্যাট্রিবিউটটা, ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আলাদা আলাদা নাম দিচ্ছি তাকে। সো এটা দিয়ে দিলাম যে হচ্ছে প্যারা 2, আর একে দিয়ে দিব আমরা ক্লাস দিলাম প্যারা 1। সো দুইটার কিন্তু দুইটা প্যারাগ্রাফ। এখন এটাকে এটা পি ট্যাগ নাকি এইচ ট্যাগ নাকি হচ্ছে বি ট্যাগ, এটা নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নাই, যেহেতু এদেরকে ক্লাস দিয়ে দিলাম। এখন একে এটা দিয়েই ডাকবো আমরা প্যারা 1। একে কি কালার দিতে চাচ্ছি, এই যে এই কালারটা। এখন এই কালার দিতে হলে এই যে পি দিয়ে ডাকলে তো হচ্ছে না। যখন আমরা ট্যাগ লিখবো, ট্যাগ লেখার ক্ষেত্রে ট্যাগের আর কোনো চিহ্ন দেওয়া লাগবে না। যদি আমরা ক্লাসকে ধরতে চাই, ক্লাস ধরে কোনো স্টাইল করতে চাই, সেক্ষেত্রে এখানে এইভাবে ক্লাস লেখা লাগবে না, ক্লাস প্যারা 1 এইভাবে লেখা লাগবে না। এই ক্লাস সিএসএস এই ক্লাস লিখলে বুঝে না, সিএসএস বুঝে ডট, সিএসএস বুঝে ডট। আপনি এখানে ডট দিলেন মানে সিএসএস পড়তেছে ক্লাস প্যারা 1। সো ক্লাসের পরিবর্তে আমরা যখন সিএসএস এর মধ্যে ওই ক্লাসটাকে ধরবো তখন আমরা দিয়ে দিব ডট, জাস্ট একটা ডট, স্পেস দেওয়া যাবে না, কিন্তু এই ডটের উপর স্পেস দিলে কাজ করবে না। তো একটা ডট দিয়ে দিলাম মানে সিএসএস এখন বোঝা যাচ্ছে এটা একটা ক্লাস। প্যারা 1 কে কি করে দিল, প্যারা 1 কে আপনার ওই ফুসছে কালারটা দিয়ে দিল, এই দেখেন প্যারা 1 কে কি দিয়েছে ওই কালারটা, কে একটু আনমিউট করে বলেন তো শুনি। দিয়েছে দিয়েছে দিয়েছে। ওকে, এখন এইটাকে আরেকটা কালার দিতে যাচ্ছি গ্রিন কালার। তাহলে ওকে কিভাবে ধরবো বলেন তো আমাকে। এই যে নতুন একটা লাইন নিব, এইখানে নেয়ার পরে কি লিখতে হবে বলেন। প্যারা 2।
একটা ডট প্যারা 2। এরপরে এই যে সিনট্যাক্সটা মানে সিএসএস শুরু করার জন্য আমাকে দিতে হবে কার্লি ব্রেসেস, এর মধ্যে দিয়ে দেবো কালার গ্রিন। ওকে, সো আমাদের দেখেন দুইটাতে দুই রকম স্টাইল দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা যেটা শিখলাম, আমরা কোনো একটা লেখাকে ধরার জন্য দুইভাবে ধরতে পারি। সরাসরি ট্যাগের নাম দিতে পারি, আবার ক্লাস দিতে পারি। ট্যাগের নাম দিলে প্রবলেম হয় যে ট্যাগে একই নামে যদি আরো ট্যাগ থাকে সবাই সেই স্টাইল পেয়ে যায়। বাট আমরা যদি স্পেসিফিক কাউকে স্টাইল দিতে চাই তাকে ক্লাস দিয়ে দিতে হবে। আরেকটা যেটা করতে পারি যে ওই যে সবদুল 1 সবদুল 2 আমরা দিচ্ছিলাম স্টুডেন্টের নাম, সেটা না দিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে ওদের তো একটা রোল নাম্বার আছে। একজনের রোল হচ্ছে 3, আর একজনের রোল হচ্ছে 4। ঠিক আছে, একজনের রোল 3 আর একজনের রোল 4। তো ওরা গেছে মনে করেন নানা বাড়ি বেড়াতে গেছে, নানা বাড়ি বেড়াতে গেলে ওদেরকে জিজ্ঞাসা করতেছে যে হচ্ছে তোমার রোল কত, কোন ক্লাসে পড়ো, ক্লাসের নাম বললো যে 5-এ পড়ি। তারপরে বললো যে রোল কত, বলতেছে আমার রোল 4। তো বলতেছে যে মাশাল্লাহ অনেক ভালো, পড়াশোনায় অনেক ভালো। তো তোমার এই ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? বলে 4 জন স্টুডেন্ট আছে। 4 জনের মধ্যে তার রোল 4, তাহলে বুঝেন সে কত বড় লেভেলের স্টুডেন্ট। যাই হোক, জোকস এ পার্ট। তো আমরা যেটা করতে পারি যে ওদের রোল নাম্বার দিয়ে, কিন্তু রোল নাম্বার গুলো তো আবার ইউনিক, রোল নাম্বারটা ইউনিক। তো রোল নাম্বার যেহেতু ইউনিক, ওই রকম আমরা কি করতে পারি, এদেরকে ক্লাসের পরিবর্তে আমরা ইউনিক একটা নাম দিতে পারি, সেটাকে বলা হয় আইডি। আইডিটা হবে ইউনিক, মানে একজনের আইডি আর একজনকে দিলে কাজ করবে, সিএসএস কাজ করবে, বাট অন্য প্রবলেম হবে। এই কারণে সবসময় মনে রাখবেন আইডিটা ইউনিক, একটা আইডি একজনের জন্য। আপনার যে এনআইডি নাম্বার আছে সেটা তো আর কারোর সাথে মেল না কখনো, প্রত্যেকেরটা ভিন্ন ভিন্ন। তো আইডিটা হবে ইউনিক। এখানে দিয়ে দিলাম মনে করেন যে কি দিতে পারি, ID 1। এই ID 1 দিলাম এবং এখানে দিয়ে দিলাম ID 2। এদেরকে সিলেক্ট করার সিস্টেম আবার ভিন্ন। ক্লাসের ক্ষেত্রে যেমন সিলেক্ট করেছিলাম ডট দিয়ে, আইডি কে সিলেক্ট করার সিস্টেম হচ্ছে হ্যাশ। হ্যাশ লিখলে পারে, হ্যাশ লিখলেই বুঝে যাবে এটা কি আইডি। সো ID 1 দিয়ে দিলাম কালার ব্লু কালার দিয়ে দিলাম এবার আমি। সো এখন দেখি, এই দেখেন ব্লু কালার হয়ে গেছে। সো আমরা 3 ভাবে সিলেক্ট করতে পারি। 3 ভাবে কি কি সিলেক্ট করতে পারি আমরা যদি এখানে কমেন্ট করে দিই, ট্যাগ সিলেক্টর, তারপরে ক্লাস সিলেক্টর, আর একটা হচ্ছে আইডি সিলেক্টর। এই 3 ভাবে আমরা বেশি ব্যবহার করে থাকি। এছাড়া আরো কিছু সিলেক্টর আছে, যেমন সুডো সিলেক্টর আছে। তো সুডো সিলেক্টর কিভাবে কাজ করে আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানবো, সিএসএস এর পার্টে আমরা এটা ক্লিয়ার করে নেব। ওকে, সো মনে রাখবেন যে আমরা 3 ভাবে সিলেক্ট করতে পারি, ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর। এন্ড ক্লাস সিলেক্টর আরেকটা সুবিধা আছে। আরেকটা সুবিধা কি, যেমন এই যে প্যারা 2 দিয়েছেন, প্যারা 2 দিলে কালার গ্রিন হয়ে যাচ্ছে। যে প্যারা 2 শুধু প্যারাগ্রাফে কালার গ্রিন করবে ব্যাপারটা এমন না। আমি চাচ্ছি যে এই যে আমাদের সবজি আছে, সবজি আনারডাল ছিল, এইটার কালারটা আমি গ্রিন করে দিব। তাহলে কি করতে হবে, এখানে জাস্ট লিখতে হবে ক্লাস প্যারা 2, মানে যে যে স্টাইলটাকে দিতে যাচ্ছি। যখনই একই স্টাইল একাধিক জায়গায় অ্যাপ্লাই করতে যাব, আমরা কখনোই ট্যাগের নাম দিয়ে সিলেক্ট করব না। আমরা অলওয়েজ কি করব, ক্লাস ইউজ করব। ক্লাস ইউজ করলে কি হবে, যেমন ওটাতে পটলকেও আমরা গ্রিন দিয়ে দিব, গ্রিন কালারটা দিতে যাচ্ছি প্যারা 2। সো এই দুইটাতে দেখেন আমাদের কি হবে, যে গ্রিন কালার হয়ে গেছে, এটাতেও হয়েছে, এটাতেও হয়েছে, এটাতেও হয়েছে। কখনোই আমরা কোনো ট্যাগের নাম ধরে সিএসএস লিখব না। ঠিক আছে, আমরা অলওয়েজ ক্লাসের নাম ধরে সিএসএস লিখব। ওকে, এখন আমাদের তাহলে আমরা সিএসএস এর একটা প্রপার্টি শিখলাম, কালার প্রপার্টি শিখলাম, যেটা আমরা সরাসরি ট্যাগের ভিতরে লিখে দিতে পারি অথবা স্টাইল ট্যাগের মধ্যে লিখতে পারি। এটার আবার ভিন্ন ভিন্ন নাম আছে।
এটা একটু ইম্পর্টেন্ট, সবাই একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে এই যে এইটা লিখলাম, মানে এক লাইনে লিখে ফেললাম। এক লাইনে লিখে ফেললাম মানে হচ্ছে ওই ট্যাগের সাথে লিখে ফেললাম, এই কারণে এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর এইটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কারণ কি, এই যেখানে এইচটিএমএল সেখানেই আমি এটা রেখে দিয়েছি, এখানে এটাকে ইন্টারনাল সিএসএস বলা হয়। এটা কেন আমাদের জানা প্রয়োজন? এটার আবার পাওয়ার কম বেশি আছে, মানে কোনটার পাওয়ার বেশি কোনটার পাওয়ার কম সেটা নিয়ে একটা বিষয় আছে। এখন আমাদের এইখানে যে আমি এটা লিখেছি, এটা হচ্ছে ইন্টারনাল, কারণ একই ফাইলের মধ্যে। বাট আমি চাচ্ছি যে না, ইন্টারনালি এভাবে লিখবো না, বিষয়টা ক্লাটার্ড হয়ে যাচ্ছে। আহ, যদি অনেক বড় ডিজাইন হয় সেক্ষেত্রে একই ফাইলের মধ্যে এইচটিএমএল রাখা বা সিএসএস লেখা বিষয়টা ম্যানেজেবল থাকতেছে না। তখন আমরা কি করব, তখন চলে যাব আলাদা একটা ফাইল তৈরি করে নেব। এই যে আমরা ফাইল তৈরি করব, এখান থেকে স্টাইল যে কোনো নামে হইতে পারবে, আমরা মেকআপ দিয়ে দিলাম, মেকআপ ডট সিএসএস। ফাইলের এক্সটেনশন খেয়াল করেন, আগের দিন দিয়েছিলাম এইচটিএমএল লেখার জন্য ডট এইচটিএমএল, আর আজকে সিএসএস এর জন্য ডট সিএসএস। এইখানে সিএসএস লেখার জন্য এই যে যে সিএসএস গুলো আমরা লিখছিলাম, ওখানে লিখছিলাম, সেটা আমি এখান থেকে নিয়ে নেব। ট্যাগ দরকার নাই, আমরা যখনই সিএসএস ফাইল নিচ্ছি তখন কিন্তু আর স্টাইল ট্যাগ প্রয়োজন নাই। তো তখন ট্যাগটা না নিয়ে আমরা জাস্ট হচ্ছে কি করব, মেকআপের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, মেকআপের মধ্যে দিয়ে দিলাম। মেকআপের মধ্যে যেহেতু আমরা জানি যে হচ্ছে মেকআপ, এই সিএসএস ফাইলের মধ্যে সিএসএস দিতে হয়, দিয়ে দিলাম। কাজ তো করার কথা, চলেন দেখি কাজ করে কিনা। কাজ কি করতেছে বলেন তো? এই কালার গুলো কি চেঞ্জ হয়েছে কোনো জায়গা? না, হয়নি, ওর সাথে তো লিঙ্ক কালার করতে চেঞ্জ বুঝবে না। হয়নি। এখন এটা কেন কাজ করতেছে না? এই যে আপনার এইচটিএমএল ফাইল আছে, সিএসএস ফাইল আছে, বাট কেউ কি জানে, এই এইচটিএমএল কি জানে যে আমার অমুকের কাছে সিএসএস আছে? এইচটিএমএল কিন্তু জানে না। কোনো জায়গায় কি জানাইছি আমরা যে মেকআপ ডট সিএসএস নামে একটা ফাইল আছে, সেখানে কিছু স্টাইল লেখা আছে? আমরা কিন্তু জানাইনি। এটা জানাই দিতে হবে আমাদেরকে, এটা জানাই দিলে কাজ হয়ে যাবে। কিভাবে জানাবো আমরা? এটা আমরা যেহেতু কমেন্ট করছি, আমি এখানে এটা রেখে দিই আপনাদের সুবিধার্থে। তো এটা জানাবো কিভাবে, হেড ট্যাগের মধ্যে আমরা নিব লিংক, তারপরে ক্লোন দিব। লিংক লিখার পর ক্লোন দিলেই দেখেন আমাদের সাজেস্ট করতেছে, আমাদের কোড এডিটর সাজেস্ট করতেছে, এখানে এই যে সিএসএস আছে এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পর এইটুকু এইভাবেই থাকবে। এই যে হাইপার রেফারেন্স, এইখানে দিতে হবে আপনাদের এই ফাইলের নামটা। আমাদের ফাইলটার নাম কি, মেকআপ ডট সিএসএস। তো এই স্টাইলের পরিবর্তে দিয়ে দিব মেকআপ। ঠিক আছে, এবার চলেন আমরা যাই আমাদের কোডের মধ্যে, প্রিভিউতে। এই দেখেন আমাদের কি এখন কাজ করতেছে? জি। এখন কাজ করতেছে। এটা এই যে আমরা আলাদা একটা ফাইলের মধ্যে দিলাম, এইটাকে বলা হয় এক্সটার্নাল, কারণ এটা তো এই ফাইলের মধ্যে নাই, এই ফাইলের বাইরে। সো এই তিন ভাবে আমরা সিএসএস লিখতে পারি যদি ডিজাইন প্রজেক্ট নিয়ে কাজ করি। তো এই তিন ভাবে লেখার কোনটার পাওয়ার কম কোনটার পাওয়ার বেশি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এক্সটার্নাল, মনে করেন যে আপনি আপনার নিজ গ্রামে আছেন, আপনার তো পাওয়ার বেশি, অন্য গ্রাম থেকে একজন আসছে তার পাওয়ার একটু কম, তার মানে এক্সটার্নালের পাওয়ার সব থেকে কম। পাওয়ার কম মানে এই না যে এটা কাজ করতে পারবে না, কাজ করবে। কিন্তু মনে করেন যে হচ্ছে আপনি কোনো একটা অনুষ্ঠানে গেছেন, আপনার নিজের গ্রামের অনুষ্ঠান, সেখানে 5টা চেয়ার আছে। ঠিক আছে, তো 5টা চেয়ার যেহেতু ফাঁকা আছে, আপনি আপনিও গিয়েছেন, বাইরে থেকে 5জন নিয়ে গেছেন, বাইরে থেকেও 5জন নিয়ে আসছে। সেক্ষেত্রে কি আপনি ওই এক্সটার্নাল গ্রাম থেকে যে আসছে তার থেকে তো আপনার কর্তৃত্ব বেশি থাকবে চেয়ারে বসার জন্য। এই জন্য এটা এই কারণেই ইম্পর্টেন্ট যে আলাদা জায়গায় সিএসএস লেখা থাকলে সেটা যদি আবার ইন্টারনালও লেখা থাকে, সেই ইন্টারনালেরটা কাজ করবে, এক্সটার্নালেরটা কাজ করবে না। সো তাহলে আমরা একটু বুঝেন, আমরা দেখি লাইভ এক্সাম্পল দেখি যে প্যারা 2 কে আমরা কালার দিয়েছি গ্রিন, ঠিক সেম স্টাইলটা আমরা দিব কোথা থেকে, ইন্টারনাল ফাইল থেকে, ইন্টারনাল। ঠিক আছে, এই যে আমরা ইন্টারনাল দিয়ে দিলাম। ইন্টারনাল দিতে হলে স্টাইল ট্যাগ নিতে হবে, এবং এখানে গ্রিন এর পরিবর্তে আমরা দিয়ে দিলাম কি,
গ্রিনের পরিবর্তে এখান থেকে একটা কালার দিয়ে দিই। এই যে একটা কালার দিয়ে দিলাম। প্যারা 2 তে আমরা এই কালার দিচ্ছি। এখন দেখি আমরা এক্সটার্নালে দিয়েছি কি গ্রিন কালার, ইন্টারনালে দিয়েছি এই একটা কালার। তো দেখি এখন আমাদের কোনটা আসছে বলেন তো? গ্রিন কালার আসছে নাকি ইন্টারনালের এক্সটার্নালের কালারটা আসছে নাকি ইন্টারনালের কালারটা বলেন তো? কোন কালারটা কাজ করছে? ইন্টারনাল। আমাদের ইন্টারনালের কালারটা কাজ করতেছে। সো এক্সটার্নাল থেকে ইন্টারনালের পাওয়ার বেশি। আবার এই ইন্টারনালের থেকে ইনলাইনের পাওয়ার বেশি। মানে যার অনুষ্ঠান সেই 5 জন নিয়ে চলে আসছে, এখন আপনার গ্রামের লোক হয়েও কাজ নাই। ঠিক আছে। সো আমরা দেখি প্যারা 2 তে দিয়েছিলাম প্যারা 2, এইখানে আসলাম। এখানে সিরিজ লেখার নিয়ম কি? স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে। দেখেন একই নাম, এটাও স্টাইল নাম আবার এটাও স্টাইল নাম, কিন্তু ইউজেজের উপর ভিত্তি করে নাম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ট্যাগ আর এটা কি অ্যাট্রিবিউট। ওকে। আচ্ছা এখানে দিয়ে দিলাম কি কালার, কালার ব্লু করে দিলাম। ব্লু না দিয়ে আমরা কি দিই? কালার ম্যাজেন্টা, আচ্ছা মেরুন কালার দিয়ে দিলাম। ঠিক আছে। তো ভিন্ন কালার দিয়ে দিলাম। এবার দেখেন কি মেরুন কালার এসেছে এখানে, জাস্ট এটার উপর দিয়েছি, কালার কিন্তু ভিন্ন চলে এসেছে। সো একই ট্যাগের উপর 3 জায়গা থেকে সিএসএস দেওয়ার ট্রাই করা হয়েছে। একবার কি দিয়েছি এক্সটার্নাল থেকে, এক্সটার্নাল ঠিকই কাজ করতেছিল, কিন্তু এই যে একই সিএসএসটা যখন আমি ইন্টারনাল থেকে দিয়ে দিলাম তখন সেটা কাজ করা শুরু করলো। আবার যখন আমি সেইটা ইনলাইনে দিলাম, ইনলাইন থেকে কাজ করা শুরু করলো। ঠিক আছে। মনে থাকবে এটা, কোনটার পাওয়ার কম কোনটার পাওয়ার বেশি। ওকে। জি। এখন এত পাওয়ারের কেয়ার আবার আপনি করেন না। ঠিক আছে, এত পাওয়ারের কেয়ার করেন না। আপনার মনে করেন যে আপনার পিছনে 100 জন লোক আছে, তাহলে আপনি ওই এক্সটার্নালে বসেও ইন্টারনালের থেকে পাওয়ারফুল বিহেভ করতে পারবেন। সেটা কিভাবে করতে পারবেন? এক্সটার্নালে চলে যান, যেখানে করতে চাচ্ছেন পাওয়ারফুল বিহেভটা করতে চাচ্ছেন, সেখানে গিয়ে এই যে ভ্যালুটা আপনি দিয়েছেন ভ্যালুর পরে একটা স্পেস দেন। মানে ভ্যালুটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা স্পেস দেন, দেওয়ার পরে এক্সক্লেমেটরি সাইন দিবেন। এক্সক্লেমেটরি দেওয়ার পরে ইম্পর্টেন্ট দিয়ে দিবেন। ঠিক আছে। ইম্পর্টেন্ট দিয়ে দেন। এবার দেখেন যে জিনিসগুলো এখন সব গ্রিন হয়ে যাবে। এই যে গ্রিন হয়েছে। এটার উপর তো ইন্টারনাল কি করছিল, কর্তৃত্ব দেখাচ্ছিল, আবার ইনলাইন কর্তৃত্ব দেখাচ্ছিল, তারপরেও এক্সটার্নাল থেকে কাজ করতেছে। সো এই ইম্পর্টেন্টের ব্যবহারটা হরহামেশাই আপনাদেরকে ইউজ করতে হবে। কারণ আমরা যখন ওয়ার্ডপ্রেসের নিয়ে কাজ করব, কাজ করার সময় দেখা যাচ্ছে যে একটা কালার পাচ্ছে, বাট ওই কালারটা আপনার চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করার সময় জাস্ট সিএসএস লিখে দিলেই হবে না। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ইম্পর্টেন্ট দিয়ে দিয়ে নিতে হবে। মনে রাখতে হবে ইম্পর্টেন্স না, কিন্তু ইম্পর্টেন্ট। এই যে ইম্পর্টেন্ট, এটা দিয়ে দিতে হবে। ওকে। এই হচ্ছে আমাদের সিএসএস এর বিভিন্ন ধরনের ইউজেস। ঠিক আছে। এটা প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে, আপনারা প্র্যাকটিস করবেন, কাজে লাগবে। এখন চলেন ঝটপট আমরা আরো কিছু সিএসএস এর প্রপার্টি দেখে নেই। আমরা শুধু তো কালার চেঞ্জ করলাম, এখন কালার চেঞ্জ করে জাস্ট আমার হচ্ছে না। আমি চাচ্ছি যে এই লেখাটা, এই মনে করেন যে ID1 কাকে দিয়েছিলাম আমরা? ID1 দিয়েছিলাম এই প্যারাগ্রাফটাকে, তাই না? এই ID1। আচ্ছা প্যারা 1 কে ধরি। প্যারা 1 কে ধরলাম, ডট প্যারা 1। এই যে প্যারা 1 কে ধরলাম আমরা, একে এই যে প্যারা 1 হচ্ছে এইটা, এই লেখাটা আমি চাচ্ছি যে হেডিং এর থেকেও বড় হবে। ঠিক আছে। হেডিং এর থেকেও কিভাবে বড় করতে পারি আমরা? এটা বড় করার জন্য বা বড়ই করতে হবে সবসময় ব্যাপারটা এমন না, আপনি চাচ্ছেন যে সাইজটা কন্ট্রোল করবেন। এই সাইজটা কন্ট্রোল করার জন্য আমাদেরকে লিখতে হবে ফন্ট ড্যাশ সাইজ। এটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি, ফন্ট সাইজ। এইখানে আমরা দিয়ে দিব একটা স্পেস দিচ্ছি। স্পেস না দিলেও কাজ করবে, কোনো সমস্যা নাই। এখানে দিয়ে দিলাম মনে করেন 100 পিক্সেল। পিক্সেল দিলাম পিএক্স। খেয়াল করবেন, এটা নিয়ে এক্সপ্লেন করতেছি, আগে দেখি। এই দেখেন সব থেকে বড় হয়েছে।
জি। আমি যখন প্রথম অবস্থায় এইচটিএমএল সিএসএস শিখেছিলাম অনেক দিন যাবত এই জিনিসটা কনফিউজ ছিলাম যে ফন্ট সাইজ হবে নাকি টেক্সট সাইজ হবে, ফন্ট কালার হবে নাকি কালার হবে, এই জিনিসগুলো কনফিউজড আমি নিজেই ছিলাম। সো আপনারাও এখন শিখতেছেন, আপনাদের মাঝেও কনফিউশন কাজ করবে, এতে হতাশ হওয়ার কিছু নাই। ভুলে গেছেন দেখে নেবেন যে লেখার সাইজ বড় করব কিভাবে বা ছোট করব কিভাবে, এটা কি ফন্ট সাইজ, আপনি লিখে দেখলেন যে ফন্ট সাইজ নাকি টেক্সট সাইজ, এভাবে একটু লিখে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো ফন্ট সাইজ আমরা কন্ট্রোল করার ক্ষেত্রে আমি এখানে দিলাম পিক্সেল। পিক্সেল পিক্সেল হচ্ছে এক একটা ডট, এক একটা ডট নিয়ে তৈরি হয়। তো কিভাবে তৈরি হচ্ছে ওটা নিয়ে আমাদের অত জানা লাগবে না। আমরা পিক্সেল লিখতে পারি, তারপরে হচ্ছে REM লিখতে পারি, তারপরে হচ্ছে EM লিখতে পারি, ইঞ্চ লিখতে পারি, সেন্টিমিটার লিখতে পারি, এভাবে বিভিন্ন ভাবে লিখতে পারি। তবে আমরা পিক্সেলটা ইউজ করি বেশি। যদিও রেসপন্সিভনেস এর ক্ষেত্রে পিক্সেলের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যখন আমরা রেসপন্সিভ নিয়ে কাজ করব তখন এটা নিয়ে এক্সপ্লেন করব। তবে মনে রাখেন যে পিক্সেল বা REM, আবার পার্সেন্টেজও ইউজ করতে পারি, ঠিক আছে, পার্সেন্টেজ, PX, REM, এই তিনটা জিনিসই আপনারা হরহামেশা ইউজ করবেন, মানে প্রতিনিয়ত ইউজ করবেন আর কি। ঠিক আছে, তো আমি পিক্সেল দিয়ে দিলাম, আমি এখানে এটা 100 না দিয়ে এখানে দিলাম মনে করেন যে 40 পিক্সেল। এভাবে আমরা ফন্টের সাইজ ছোট বড় করতে পারি বা কন্ট্রোল করতে পারি। এই যে আমি এখন এই যে কত 40 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। ফন্ট সাইজ দেওয়ার পরে এই যে লেখাটা, মনে করেন যে হচ্ছে এটার মধ্যে তো অনেক বড় লেখা আছে, আমরা এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করি, হেডিং টু, সরি হেডিং টু, এটা হচ্ছে ক্লাস দিয়ে দিলাম হেড, হেডিং টু, এই যে ক্লাসটা দিয়ে নিলাম এটাকে আমরা ধরি, ধরার পরে এখানে চলে আসি হেডিং টু, এই লেখাটা কিভাবে আছে আমরা আগে দেখে আসি চলেন। এই যে হেডিং টু এখানে আছে তাই না, বাট আমি চাচ্ছি যে এই লেখাটা মাঝখানে আসবে বা রাইটে আসবে, সেটা কিভাবে করতে পারি। যদি লেখাটাকে মাঝখানে আনতে চান তাহলে আমাদেরকে লিখতে হবে টেক্সট ড্যাশ অ্যালাইন, অ্যালাইনমেন্ট না, টেক্সট ডট অ্যালাইন। এরপর লিখতে হবে যে আপনি কোথায় দিতে চান, যদি লেফট দিতে চান লেফট, রাইট দিতে চাইলে রাইট, সেন্টার দিতে চাইলে সেন্টার, এই তিনটা ভ্যালু। তো আমি সেন্টার দিয়ে দিলাম, এই দেখেন আমার লেখাটা সেন্টার চলে এসেছে। এইভাবে আমরা টেক্সট লেফট রাইট সেন্টার দেওয়ার জন্য ইউজ করব টেক্সট ড্যাশ অ্যালাইন, এই প্রপার্টিটা। তারপরে এই যে আমরা একটা ট্যাগ শিখেছিলাম আন্ডারলাইন ট্যাগ, তাই না, এই যে আন্ডারলাইন ট্যাগটা শিখেছি, এই আন্ডারলাইন আমরা ইউ ট্যাগ দিয়ে দিয়েছি। আর আমি চাচ্ছি যে না ইউ ট্যাগ ইউজ করবো না, আমার হেডিং এ থাকবে, কিন্তু আমি চাচ্ছি যে এখানে আন্ডারলাইন চলে আসবে। এটা কিভাবে করতে পারি, এটা আমরা করব টেক্সট ড্যাশ, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, আমার আমার এখানে ইলেকট্রিসিটি গেছে, আমি ফোনে ডেটা দিয়ে আপনার সাথে কানেক্ট হইলাম। তো যেখানে ছিলাম আমরা, আমরা ছিলাম আহ, এখানে ছিলাম তাই না, আন্ডারলাইন নিয়ে কাজ করতেছিলাম, কথা বলতেছিলাম টেক্সট ডেকোরেশন, ঠিক আছে। একটু রেসপন্স করেন, যেহেতু ফোনে ডেটা নিয়ে ক্লাস করছি, বোঝা দরকার আর কি। সো টেক্সট ডেকোরেশন আমি যদি এখানে দিয়ে দিই আন্ডারলাইন, সেক্ষেত্রে এই টেক্সটের নিচে চলে যাবে আন্ডারলাইন, এই দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। আমি যদি উপরে লাইন দিতে চাই সেক্ষেত্রে দিতে হবে ওভারলাইন। সো আমি দিয়ে দিলাম ওভারলাইন। এখন আমি যদি আসি দেখেন দাগটা উপরে চলে গেছে। আমি আমি মনে হয় বের হয়ে গেছিলাম না।
হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। ঠিক আছে চালু করো। আচ্ছা, অনেকখানি। আচ্ছা, ওকে ওকে। টেক্সট ডেকোরেশন কি কি দেখালাম আমি? টেক্সট ডেকোরেশন দেখালাম, আন্ডারলাইন, আরেকটা দেখালাম ওভারলাইন, আরেকটা হচ্ছে লাইন থ্রু। এই তিনটা প্রপার্টি, টেক্সট ডেকোরেশনের এই তিনটা প্রপার্টি দিলে, লাইন থ্রু দিলে যেটা হবে, লাইন থ্রু দিলে এই টেক্সটটা কেটে যাবে আর কি। লাইন থ্রু দিলে এই দেখেন টেক্সটটা মাঝখান থেকে কেটে গিয়েছে। আন্ডারলাইন দিলে নিচে দিয়ে দাগ আসবে, ওভারলাইন দিলে ঠিক উপর দিয়ে দাগ আসবে। এইভাবে আমরা টেক্সট ডেকোরেশনের মাধ্যমে টেক্সটটাকে আন্ডারলাইন হবে নাকি ওভার ওভারলাইন হবে নাকি লাইন থ্রু হবে সেটা কন্ট্রোল করতে পারবো। সবাই কি আমাকে শুনতে পারছেন? জি, এখন হ্যালো, শোনা যায়। একটু ওকে। ডিস্টার্ব হচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা, ফোনে ডেটা ইউজ করতেছি তো ফোনের ডেটাটা একটু স্লো। ওকে, সো নাহলে আজকে এবার পর্যন্ত দেন, বেশি দিলেও লোড হবে না, সমস্যা। আপনারও ইয়ে হচ্ছে, সমস্যা হচ্ছে। আর জাস্ট একটা জিনিস খালি দেখ, বুঝাই দেন যে সেন্টার লেফট রাইট করলেন কিন্তু জাস্টিফাই হবে না লেখাগুলো। জাস্টিফাইটা, হ্যাঁ জাস্টিফাই ইউজ করতে পারি আমরা। জাস্টিফাইড দিলে যেটা হবে, আচ্ছা দেখাই দিই। জাস্টিফাইড খুব একটা ইউজ হয় না এখনকার মানে মডার্ন ওয়েবসাইটগুলোতে, আগে হয়তো। সো টেক্সট, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার আমরা প্যারা 1 কে দিয়ে দিই। টেক্সট অ্যালাইন জাস্টিফাই, জাস্টিফাই দিলে যেটা হবে, জাস্টিফাই দিলে যেটা হয় যে এই যে আমরা যখন মনে করেন যে এই জাস্টিফাই না দিই, লেফট লেফট লাইন যখন ছিল তখন সব লেফট লাইন ছিল। আচ্ছা, আগে দেখাইনি, না দেখালে বুঝতে পারবেন না। সো টেক্সট যখন লেফটে থাকতেছে, লেফট লাইন হয়ে থাকতেছে, তখন দেখেন এই ওয়ার্ডটা বড়, এই ওয়ার্ডটা বড়, এই কারণে এখানে না গিয়ে নতুন লাইন শুরু করেছে। এই ওয়ার্ডটা ঠিকই লাস্ট পর্যন্ত এসেছে, এই ওয়ার্ডটা বড়, আবার এই 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 ওয়ার্ডটা বড়, এখানে ধরে নাই, এই জন্য কি করছে নতুন লাইনে চলে গেছে। দেখেন লেফট সাইডটা ঠিক আছে, টেক্সটের লাইন বাই ডিফল্ট লেফট থাকে। সো লেফট যদি দিই সেক্ষেত্রে লেফট দিকে ঠিক থাকতেছে। আর যদি রাইট দিই তাহলে কি হয়, টেক্সটের লাইন লেফটের পরিবর্তে দিয়ে দিলাম রাইট। সেক্ষেত্রে দেখেন আমার লেফট সাইড একদম সমান্তরাল নাই, শুধু রাইট সাইড আছে। বাট আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে লেফট রাইট উভয়ই সমান করতে হবে, দুই সাইডের জন্য বোঝা যায় যে এদিকেও সমান এদিকেও সমান। সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় জাস্টিফাই। বাট এটা এখনকার ওয়েবসাইটে আমি তো শেখার সময় শিখছিলাম, বাট এই পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারি নাই টেক্সট লাইন জাস্টিফাই এই পর্যন্ত। তো দেখেন কি হচ্ছে, লেফট এবং রাইট সমান হয়ে গেল। এটা কিভাবে কাজ করতেছে এইবার এটা দেখেন, যে স্পেসিং গুলা, এইটা দেখেন একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের স্পেস কতটুকু আর এখানে কতখানি। এই স্পেসিং গুলা মেইনটেইন করার মাধ্যমে লেফট রাইট সমান করে ফেলছে, এটা হচ্ছে জাস্টিফাই। এটা ইউজ করার প্রয়োজন পড়বে না আপনাদের কখনোই ক্লায়েন্টের কাজে, ঠিক আছে? তো এইগুলাই আর কি টেক্সট লাইন আমরা শিখলাম। টেক্সট লাইন, টেক্সট ফন্ট কালার, ফন্ট ফ্যামিলিটা দেখাতে চেয়েছিলাম, বাট নেট স্লো যেহেতু দেখাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার। আরেকটা জিনিস, ছোট্ট একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার। সবাই কি আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ ওকে, সো আমরা যদি এখানে আসি, এই যে এই লেখাটার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার আসবে। ব্যাকগ্রাউন্ডের কালার আগে চেঞ্জ করেছিলাম জাস্ট কালার, জাস্ট কালার দিলে কি হবে, টেক্সটের কালার চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। সো এটাতে আসি আমরা, এখানে দিব ব্যাকগ্রাউন্ড, সরি স্পেলিং মিস্টেক, গ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম ব্ল্যাক, বা এটার এক্স কোড হচ্ছে #000, বা 6টা জিরো দেওয়া যায়। তো এখন এটাতে আসি আমরা, এই দেখেন আমার ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার চলে এসেছে, ব্ল্যাক কালার চলে এসেছে। সো আমরা আজকে
বেসিক্যালি যে ক্লাসের টপিকগুলো দেখলাম সেটা হচ্ছে যে সিএসএস তিনভাবে লিখতে পারি, এবং সিএসএস কার উপর অ্যাপ্লাই করব সেটাও আবার তিনভাবে করতে পারি। সরাসরি ট্যাগের নাম দিতে পারি। ট্যাগের নাম দিলে যে প্রবলেমটা হয়, ওই একই নামে আরও ট্যাগ থাকলে সেগুলোর উপর ওই সেম স্টাইল পেয়ে যায়। কিন্তু আমরা চাচ্ছি যে স্পেসিফিক কাউকে দিব, সেক্ষেত্রে আমরা আইডি ব্যবহার করতে পারি অথবা ক্লাস ব্যবহার করতে পারি। আইডির সুবিধাটা কি? আইডি ইউজ করলে ওইটা জাস্ট ওই একটা স্পেসিফিক ট্যাগের জন্যই কাজ করবে। আর ক্লাস ইউজ করলে ওই ক্লাসটা আমরা বিভিন্ন যে ট্যাগগুলোতে আমরা সেম স্টাইল দিতে চাচ্ছি সেই ট্যাগগুলোতে আমরা জাস্ট ওই ক্লাসটা বসাই দিব, তাহলে ওই সেম স্টাইলটা প্রত্যেকের জন্যই কাজ করবে। এবং আমরা দেখলাম যে কিভাবে লেখার সাইজ ছোট বড় করতে পারি, অর্থাৎ ফন্ট সাইজ। তারপরে আমরা দেখলাম যে লেখার নিচে দাগ হবে নাকি উপরে দাগ হবে নাকি লেখাটা কাটা হয়ে যাবে, সেটা করতে পারি টেক্সট ডেকোরেশনের মাধ্যমে। অর্থাৎ টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলে কি হবে, কোথায় যেন লিখলাম আমরা, এই যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলে লেখার নিচে দিয়ে দাগ চলে আসবে, টেক্সট ডেকোরেশন ওভারলাইন দিলে উপর দিয়ে দাগ হবে, আর যদি লাইন থ্রু দিই সেক্ষেত্রে ওই লেখাটা কেটে যাবে। এবং সর্বশেষ আমরা আরেকটা প্রপার্টি দেখলাম, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিতে পারি। এগুলোই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। সো কারো কোনো কোশ্চিন থাকলে বা প্রিভিয়াস ক্লাস নিয়েও কারো কোনো প্রবলেম হলে বলতে পারেন। কারো কি কোনো কোশ্চিন বা প্রবলেম আছে? না ভাই, কোনো প্রবলেম নেই। ওকে, কালকে প্র্যাকটিস ঠিক করবো, আছে। বলা যাবে যে প্রবলেম আছে কোথায়। হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শামীম ভাই কি বলছিলেন? প্রবলেম আছে কিনা কালকে প্র্যাকটিস করলে বোঝা যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা তাহলে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর কোনো প্রবলেম হলে লাভলু হয়তো অলওয়েজ আপনাদের সাথে আছে। আর ক্লাসে আসলে তো আমি আপনাদের প্রবলেমগুলো দেখবো এবং সলিউশন দিব। ঠিক আছে। ঠিক আছে, আপনাদের সাথে তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ শনিবারে আবার। সবাই একটু প্র্যাকটিস করবেন। দুইটা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেল, তো দুইটা ক্লাসই প্র্যাকটিস করে ফেলেন। প্র্যাকটিস করলে আমরা নেক্সট উইকে ওয়ার্ডপ্রেসে মুভ করবো। ওয়ার্ডপ্রেসে মুভ করলে অনেক মজা লাগবে। বিভিন্ন থিম দেখবো, প্লাগইন দেখবো। প্লাগইন ইনস্টল করলেই ফাংশনালিটি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আহ, আহ, উম, আপনার যে ইন্ট্রো ক্লাসটা নিয়েছিলাম, ইন্ট্রো ক্লাসে একটা জিনিস দেখাতে আমি ভুলেই গিয়েছিলাম। আমি জাস্ট ডিজাইন করে দেখিয়েছিলাম, বাট ডিজাইন, অনেক ডিজাইন করা আছে যে ডিজাইনগুলো আমরা সহজেই ইমপ্লিমেন্ট করতে পারি বা ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, সেটা আপনাদেরকে দেখাবো। যখন ওয়ার্ডপ্রেসে মুভ করবো তখন দেখাবো আপনাদেরকে। ওকে, সবাই ভালো থাকেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।